গল্পেক শ্রাবণ মেঘের দিনে। লেখা উন্নেলা রহমান। পর্ব 15। সবাই একসাথে চলে আসলো রনিদের বাড়িতে। শ্রাবণ অবশ্য বলেছিল আসবে না, কিন্তু কেউ শুনতে রাজি নয়। শ্রাবণকে একা রেখে কেউ আসবে না, তাই বাধ্য হয়ে শ্রাবণের আসতে হলো। বাড়িটা দোতলা। গ্রামে হলেও ভিতরে ডুপ্লেক্স সিস্টেম করা। রনি এবং রনির একটি বড় বোন আছে। এই দুই ভাই বোন দরজায় দাঁড়িয়েছিল। রনি থেকে 1 বছরের বড়। রনির বোন কলেজে পড়ে, রনি এসএসসি দিবে। রনির বাবা মা ও বারান্দায় বসেছিল তাদের অপেক্ষায়। যখনই দেখলেন শহীদুল খান সাজ্জাদ খান সপরিবারে ভিতরে প্রবেশ করছে, সাথে সাথে দাঁড়িয়ে উনি অভ্যর্থনা জানানোর জন্য সামনে এগিয়ে আসলেন। রনির বাবার নাম সাফকাত হোসেন। পেশায় উনি আর্মি অফিসার। ছুটিতে বাড়িতে এসেছেন, এসেই শুনেছেন সাজ্জাদ ভাই এবং শহীদুল ভাই এসেছে, পূর্ব পরিচিত, তাই দাওয়াত করা হয়েছে। এদিকে তানিয়া, শ্রাবণ, মেঘলা, রাফি, লামিয়া, সিয়াম সবাই শহীদুল খান ও সাজ্জাদ খানের পিছনে হেঁটে হেঁটে বাড়িতে প্রবেশ করছিল। রনি সাথে সাথে এগিয়ে এসে মেঘলাকে বলল, এত দেরি হলো কেন? সে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মেঘলা বলল, কই দেরি, সময় মতোই তো এলাম। কথাটি শ্রাবণ এবং রাফি দুজনের কানেই গেল। দুজনের কানে শ্রুতি মধুর লাগে নাই কথাটি। তারপরও চুপচাপ ভিতরে প্রবেশ করল। রনির বড় বোনের নাম রাহা। রাহা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সিয়ামের দিকে। সিয়ামকে চিনে রাহা। যেহেতু 1 মাস আগে পর্যন্ত এই এলাকায় ছিল, তাই কলেজে যাওয়ার সময় আশেপাশে মাঝেমধ্যে সিয়ামকে দেখত। সিয়ামের প্রতি হিউজ একটা ক্রাশ আছে রাহার। এদিকে সিয়ামের দিকে এমন ভাবে তাকিয়ে আছে রাহা, লামিয়ার নজর এড়ালো না। মেয়েরা এসব জিনিসগুলো বেশি খেয়াল করে। লামিয়ার যেন শরীরের ভিতর হঠাৎ রক্ত 12 গুণ বেশি দৌড়াতে শুরু করল। সবাইকে নিয়ে বাড়ির হলরুমে বসানো হলো। বাড়িটা গ্রামের মধ্যে হলেও আভিজাতের ছোঁয়া আছে। বুঝাই যাচ্ছে খুব শৌখিন মানুষ সাফকাত হোসেন এবং তার স্ত্রী। রনি সাথে সাথে বলল, চলো মেঘলা, সবাই আমরা উপরে যাই। বড়রা এখানে বসুক। মেঘলা তাকালো কেন যেন শ্রাবণের দিকে। শ্রাবণের মোটেও ইচ্ছে নেই, কিন্তু হঠাৎ শহীদুল খান বলে বসলেন, হ্যাঁ তোমরা যাও, উপরে গিয়ে গল্প করো। আমরা এখানে বড়রা গল্প করছি, তোমাদের ভালো লাগবে না। অগত্যা শ্রাবণকে উঠতে হলো। সবাইকে নিয়ে উপরের দিকে যেতে লাগলো। দোতলায়ও ছোট্ট একটি ড্রয়িং রুম আছে, যেখানে 810 জন মানুষ ইজিলি বসতে পারবে। সেখানে বসেই সবাই আড্ডা জুড়ে দিল। শ্রাবণ চুপচাপ, তানিয়াও চুপচাপ। সবাই হাসি ঠাট্টা করছে, কথা বলছে। সিয়াম মাথা নিচু করে বসে আছে। সিয়াম জানে রাস্তায় আসতে যেতে মেয়েটা মাঝেমধ্যে ওর দিকে তাকিয়ে থাকত। এখনো তাই। কিন্তু সিয়ামের চিন্তা হচ্ছে অন্য জায়গায়। যদি ভুল করে লামিয়ার চোখে পড়ে, তাহলে লামিয়া ছাড়বার পাত্রী নয়। তাই সিয়াম চোখ তুলে তাকাবারও সাহস পাচ্ছে না। এভাবে আড্ডায় আড্ডায় অনেকক্ষণ চলল। খাবারের আয়োজন সেইরকম রাজকীয় আয়োজন করা হয়েছে। খাসির মাংস, গরুর মাংসের কালা ভুনা, দেশি মোরগের ঝাল ঝাল ঝোল কাবাব, তারপরে পোলাও, খিচুড়ি, বেগুন ভাজা, কয়েক পদের ভর্তা, সব ধরনের আইটেম করা হয়েছে। চিংড়ি, দো পেঁয়াজা, সর্ষে ইলিশ, যার যেটা পছন্দ সে অনুযায়ী খাবে। খাওয়া দাওয়া শেষ হলো সবার। শ্রাবণ হাত মুখ ধুয়ে একটু ছাদে গেল, সিগারেট খেতে হবে তাই। অবশ্য সবার অনুমতি নিয়েই। শ্রাবণ অদ্ভুত চুপচাপ। তানিয়া ভাবছে শ্রাবণ এত চুপচাপ কেন আজ। নিচে সবাই বসে আড্ডা মারছে বড়রা, আর দোতলায় আড্ডা মারছে ছোটরা। এর মধ্যে রাহা সবার জন্য কফি নিয়ে এলো। নিজে দাঁড়িয়ে থেকে সিয়ামের হাতে কফি দিয়ে ওইখানে দাঁড়িয়ে রইল। সিয়ামের কেমন ইতস্তত বোধ হচ্ছে। সিয়াম কফিতে চুমুক দেওয়ার সাথে সাথে রাহা বলল, কেমন হয়েছে কফিটা? এই প্রথম সিয়াম রাহার মুখ থেকে কোন কথা শুনল। সিয়াম মুচকি হেসে তাকিয়ে বলল, হ্যাঁ ভালো হয়েছে। রাহা বলল, আপনাকে সবসময় দেখতাম কলেজের কাছে। সিয়াম না জানার ভান করে বলল, ওহ তাই? রাহা বলল, হুম। তবে এখন দেখি না। সিয়াম বলল, বাবার পোস্টিং ঢাকায়, তাই সপরিবারে ঢাকায় থাকা হয়। রাহা বলল, আমিও 1 বছর পর ঢাকায় চলে যাব। লামিয়া সব কথাই শুনছে। শ্রাবণ ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ভীষণ বিরক্ত লাগছে শ্রাবণের। বারবার দেখেছে রনি মেঘলা দিকেই তাকিয়ে থাকবে।
কিন্তু মেঘলা দিকে কেন তাকিয়ে থাকবে ছেলেটি? মেঘলা দিকে তাকিয়ে থাকার কোন অধিকার তো ওর নেই। ওর বাড়ির মেয়েদের দিকে কেন আরেকটা ছেলে এরকম হা করে তাকিয়ে থাকবে? ভাবতে ভাবতে সিগারেট খাওয়া শেষ করে পায়ের নিচে ফেলে সিগারেটটি নিভিয়ে আবার নিচের দিকে আসবে ঠিক এমন সময় সিঁড়ির কাছাকাছি আসতেই দেখল মেঘলা খিলখিলিয়ে হাসছে। শ্রাবণ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘলার দিকে। হঠাৎ করে রনি আবার মেঘলার টোল পড়া গালে একটি আঙ্গুল টাচ করে বলল, তোমার এই টোল পড়া গালে হাসি দেখলে আমার ভীষণ ভালো লাগে। সাথে সাথে শ্রাবণে যেন মাথায় রক্ত উঠে গেল। এত বড় দুঃসাহস কেন এই ছেলের, কেন ওর বাড়ির মেয়ের গালে হাত দিয়ে টাচ করে বলবে ওর টোল পড়া হাসি ভালো লাগে? আর মেঘলা কেউ ইচ্ছে করছে চাপকে দাঁতগুলো সব ফেলে দিতে। বারবার কেন খিলখিল করে হাসতে হবে এই মেয়ের? রাফি চুপচাপ উঠে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে একটু মন খারাপ করে হেঁটে নিচে চলে গেল। কিছুক্ষণ আগে লামিয়া, এখন রাফি। শ্রাবণ দাঁড়িয়ে আছে। শ্রাবণও চুপচাপ নিচে চলে গেল। নিচে গিয়ে সাজ্জাদ খান এবং শহীদুল খানকে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তোমরা চলে এসো। বাকি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল শ্রাবণ। ওইখানে থেকে আর নিজেকে নিয়ন্ত্রণ করা সম্ভব না শ্রাবণের। রাগে যেন ভীষণ গা জ্বলছে শ্রাবণের। তাই চুপচাপ বের হয়ে নিরুদ্দেশ যাত্রা শুরু করল। এখানে ওখানে ঘোরাঘুরি করল। এদিকে সাজ্জাদ খান শহীদুল খান বিকাল হতেই সবাইকে সাথে নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাসায় চলে আসলো। এসে দেখল এখনো শ্রাবণ বাসায় আসেনি। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। সেই দুপুরে খাওয়ার পরে তো 3টার দিকে ছেলেটা বাসায় ফিরেছিল, এখন বাজে 5:30, এখনো ছেলেটা বাসায় নেই। এখানে কিছু চিনে না জানে না, একা একা কোথায় যেতে পারে? সবাই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে এদিক ওদিক খোঁজা শুরু করল। সিয়াম বের হয়ে গেল খুঁজতে, কোথায় গিয়েছে শ্রাবণ ভাই। তানিয়া বুঝতে পারছে না, দুপুর পর্যন্ত সব ঠিক ছিল, হঠাৎ সবাইকে না বলে কোথায় চলে গেল শ্রাবণ। রুমে বসেই টেনশন করছে। এদিকে লামিয়া ভাইয়ের জন্য টেনশন, আর সিয়ামের প্রতি এতটা রাগ হয়েছে ওইখানে থেকে আসার পথে, এমনকি আসার পরও সিয়ামের সামনে একবারও যায়নি লামিয়া। সন্ধে নাগাদ কেউ খুঁজে না পেলেও একা একা বাড়িতে চলে এলো শ্রাবণ। বাড়িতে এসেই শহীদুল খান জিজ্ঞেস করতে বলল, এই তো বাজারে ছিলাম, কোথাও যায়নি। তারপর চুপচাপ হেঁটে ছাদে চলে গিয়েছিল, কারো সাথে কোন কথা বলেনি। আসমা বেগমের সন্দেহ হলো। আসমা বেগম আবার বুদ্ধি করে কফি পাঠালেন, ভাবলেন হয়তো মেঘলাকে দেখলে রাগ কমে যেতে পারে বা মেঘলা কাছে বলতে পারে কি হয়েছে। তাই কফি দেওয়ার সময় মেঘলাকে বলে দিয়েছেন যে জিজ্ঞেস করিস তো কোথায় গিয়েছিল। কেন গিয়েছিল? মেঘলা অবাক হয়ে গেল। মনে মনে বলল, আমি জিজ্ঞেস করব? কিন্তু কিছু করার নেই। আসমা বেগমের শেখানো কথা শিখে ছাদে কফি নিয়ে চলে গেল মেঘলা। কেউ এ ব্যাপারে কিছুই জানে না। আসমা বেগম চুপ করে পাঠিয়েছেন মেঘলাকে। মেঘলা রুমে এসে নক করল। দরজা খোলা থাকায় মেঘলা কোন সারা শব্দ না পেয়ে নিজে থেকে ঢুকে পড়ল। দেখল বিছানায় চুপচাপ পানিচের দিকে ঝুলিয়ে বসে আছে শ্রাবণ। হাত দুটো মুষ্টিবদ্ধ। উপরে তাকাচ্ছেও না। দরজা নক করার শব্দ শুনে হ্যাহু কিছুই বলেনি। মেঘলা ধীর পায়ে এগিয়ে এসে কফির মগটা সামনে ধরল শ্রাবণের। শ্রাবণ কফির মগ নিচ্ছে না। মেঘলা কফির মগটা টেবিলে রেখে বলল, কোথায় গিয়েছিলেন ভাইয়া? সবাই আপনার কথা কত বলছিল। শ্রাবণ মাথা নিচু করে বলল, আর তুই? মেঘলা বলল, আমি আমি তো সবার মধ্যেই আছি। শ্রাবণ এবার চোখ তুলে তাকালো মেঘলার দিকে। চক্ষু দুটো লাল টকটকে হয়ে আছে। বলল, না সবার মধ্যে নেই, আলাদা। মেঘলা অবাক হয়ে গেল। কিছুই বুঝতে পারছে না শ্রাবণ ভাইয়ের কথা। তাই বলল, মানে কি বলতে চাচ্ছেন? শ্রাবণ কিছুই বলতে চায় না এই মুহূর্তে। এই মুহূর্তে কথা বললে ভুলভাল কিছু বলে ফেলবে, তাই বলল, কিছু না, যা রুম থেকে। মেঘলা বলল, ঠিক আছে যাচ্ছি। বলে যেই চলে যাবে অমনি আবার শ্রাবণ বলল, দাঁড়া। মেঘলা দাঁড়িয়ে গেল। শ্রাবণ বলল, যাচ্ছিস কেন? মেঘলা অবাক হয়ে বলল, আপনি তো বললেন চলে যেতে। শ্রাবণ এবার দাঁড়ালো। দাঁড়িয়ে মেঘলার সামনাসামনি এসে দাঁড়িয়ে বলল, আরও তো কত কিছু বলেছিলাম, সেগুলো তো শুনিসনি। মেঘলা অবাকের উপর অবাক হচ্ছে।
এরকম টোনে কেন কথা বলছে শ্রাবণ ভাই? তাই জিজ্ঞেস করল, কি বলেছিলেন? কি শুনিনি? শ্রাবণ আরেকটু কাছে দাঁড়িয়ে ডান হাত দিয়ে মেঘলা চোয়ালটা চেপে ধরে বলল, রনি তোর গালে টাচ করে কেন? আমি যে বলেছিলাম আমার বাড়ির মেয়েদের কেউ টাচ করবে এটা আমার পছন্দ না। মেঘলা সাথে সাথে হাত দিয়ে শ্রাবণে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ও তো ছোটবেলা থেকে এরকম করে। আমার বন্ধু সবাই জানে, কেউ তো কিছু বলে না। শ্রাবণ এবার আরেকটু কাছে এসে বলল, কেউ কিছু না বললেও আমি বলছি। আমার কথা কি কোন গুরুত্ব নেই? শ্রাবণে প্রত্যেকটি উষ্ণ গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে মেঘলা চোখে মুখে। মেঘলা ব্যথা পাচ্ছে। চোখ বন্ধ করে ফেলল। আস্তে করে বলল, ছাড়ুন, আমি ব্যথা পাচ্ছি। শ্রাবণ ওই ভাবেই রক্তচক্ষু নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেঘলা দিকে। কেন এত রাগ, কিসের অধিকারে এত রাগ, শ্রাবণ কিছুই বুঝাতে পারছে না। মেঘলাকে কে টাচ করবে সহ্য হচ্ছে না শ্রাবণের। অন্য কোন পর পুরুষ ওর গালে টাচ করে ওর টোল পড়া হাসি সুন্দর বলবে, তাও শ্রাবণের সামনে কোনোভাবেই সহ্য হচ্ছে না শ্রাবণের। শ্রাবণ মেঘলার চোয়াল ধরে রাখা হাতটি ধীরে ধীরে হালকা করে দিল। ধীরে ধীরে ছেড়ে দিল, ছেড়ে দিয়েও মেঘলাকে বের হতে দিল না। বলল, কে বলেছে বল? মেঘলা বলল, ছাড়ুন, যেতে দিন আমাকে। আমি আর কোন কথা শুনতে চাই না। কাঁদো কাঁদো হয়ে গেছে মেঘলা। সবাই কেন ওকে কথা শোনাবে? কেউ বলবে শ্রাবণের কাছে যাবি না, কেউ বলবে রনির কাছে যাবি না, আরেকজন আবার বারবার শ্রাবণের কাছে পাঠাবে আর শ্রাবণ এরকম জোরজবরদস্তি করবে। কাঁদো কাঁদো চেহারা দেখে শ্রাবণের মায়া হলো। ভীষণ মায়া হলো। এবার কণ্ঠ নরম করে খাদে নামিয়ে এনে বলল, কে কি বলেছে বল? আমি কখনো বলেছি আমার থেকে দূরে থাকতে? মেঘলা তাকালো শ্রাবণের দিকে। কিন্তু মুখে কোন কথাই বলল না। কথা বলবে না, কোন কথার উত্তর দিবে না মেঘলা। মনে মনে ঠিক করল। শ্রাবণ আবারও বলল, কথার উত্তর দিচ্ছিস না কেন? এমনি তো অনেক মুখে মুখে তর্ক করিস এখন। মেঘলা বলল, মুখে মুখে তর্ক করি মানে? কখন করেছি? আপনার সাথে কথা বলা কি আপনার কাছে তর্ক মনে হয়? তাহলে মুখে মুখে কথা পছন্দ না তো কি পছন্দ আপনার? মুখে মুখে আপনি কি কোনভাবে? মেঘলা আর বলতে পারল না। শ্রাবণ বলল, 1 মিনিট, মুখে মুখে কি পছন্দ আমার? আমি কি করি মুখে মুখে? একবারে চাপকে দাঁত ফেলে দিব বেয়াদব? কোত্থেকে আসে এই ধরনের বুদ্ধি মাথায়? মেঘলা বলল, আমি সব জানি। আমেরিকা মানুষ কি করে না করে সবকিছুই জানি। ছেলে মেয়েরা কিভাবে মেলামেশা করে তাও জানি। শ্রাবণ অবাক হয়ে বলল, তুই সব কিছু জানিস? মানে কি জানিস তুই আমার সম্পর্কে? কিভাবে চলাফেরা করেছি আমি? মেঘলা বলল, কেন, আপনি বিয়ের আগে একজন মেয়েকে বাড়িতে নিয়ে এসেছেন? তাহলে সেই মেয়ের সাথে আপনার কেমন ধরনের সম্পর্ক ছিল সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না? শ্রাবণ বলে, 1 মিনিট 1 মিনিট, তুই কি আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছিস? মেঘলা বলল, আমি কোন কিছু নিয়ে প্রশ্ন করছি না। প্রশ্ন তো আপনি আপনারা করছেন। আপনি নিজে বিয়ের আগে একটা মেয়েকে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে বাড়িতে চলে এসেছেন। খান বাড়ির ছেলে আপনি, আপনার তাতে কোন সমস্যা নেই, আর আমাকে ছোটবেলার বন্ধু আমার গালে একটু টাচ করেছে তাতে সমস্যা হয়ে গেছে? শ্রাবণ বলল, আমি তানিয়াকে সাথে করে নিয়ে এসেছি, কিন্তু তানিয়াকে গালে টাচ করে দেখেছি? দেখেছিস আমার সাথে ওর সাথে কোনোভাবে টাচ করতে, ওর কাছাকাছি ঘেঁষতে? আমি জানি আমার সীমা কতটুকু, কতটুকু মধ্যে আমার থাকা উচিত সেটা আমি জানি। মেঘলা বলল, টাচ করলে কি আমাকে দেখে দেখিয়ে করবেন? আপনি একা একা কি করেন না করেন সেটা কি আমি দেখেছি? আমেরিকা কি করেছেন না করেছেন সেটা কি কেউ দেখেছে? শ্রাবণের এবার চোয়াল শক্ত হল। এইটুকু এক রত্তি মেয়ে ও চরিত্র নিয়ে প্রশ্ন করছে? ও সম্পর্ক নিয়ে প্রশ্ন করছে? তাই হিসহিস করে বলল, এখন আমার রুম থেকে বের হয়ে যায়, না হলে চাপকে দাঁতগুলো সব ফেলে দিব। মেঘলা আর এক মুহূর্ত দাঁড়াল না। সাথে সাথে বের হয়ে গেল। শ্রাবণ চুপচাপ নিজে চুলমুঠো ধরে বিছানায় বসে পড়ল। কিছুক্ষণ রাগে ক্ষোভে হাত মুষ্টিবদ্ধ করে বসে থাকলেও পরক্ষণে চিন্তা করল, মেঘলা ভুল তো কিছু বলেনি। সবার চোখে তো ব্যাপারটা এরকমই। কিন্তু শ্রাবণ কি করে বুঝাবে তানিয়ার সাথে ওর কোন সম্পর্ক নেই? জাস্ট বন্ধুত্ব।
তানিয়া ওকে বিয়ে প্রস্তাব দেওয়ায় ও শুধু বলেছে বাড়িতে রাজি হলে বিয়ে হবে, আর তাছাড়া তানিয়ার এই মুহূর্তে যাওয়ার জায়গা ছিল না। বন্ধুত্বের খাতিরে বাড়িতে আসতে বলেছে। বাহ্যিক দিক থেকে দেখলে বোঝা যায় আসলে তানিয়াকে ও বিয়ের জন্য সাথে করে নিয়ে এসেছে। তাই নিজের উপর নিজেরই রাগ হতে লাগলো শ্রাবণের। পরদিন সকালে সবাই যাওয়ার জন্য রেডি। আজ ঢাকায় উদ্দেশ্যে ব্যাক করবে। রনি এসেছে, সাথে এসেছে রাহা। সবাইকে বিদায় দেওয়ার জন্য। রনি এবং রাহার মন খারাপ দেখেই বোঝা যাচ্ছে। গতকাল রাত থেকে লামিয়া একবারও সিয়ামের মুখোমুখি হয়নি, এমনকি কাছে যায়নি পর্যন্ত। সিয়াম কয়েকবার আর চোখে এদিক ওদিক তাকিয়েছে, কিন্তু লামিয়াকে আশেপাশে কোথাও পায়নি। রাহা সিয়ামের কাছাকাছি এসে বলল, ভালো থাকবেন, আর আমি পরীক্ষা শেষেই ঢাকা আসব। আপনাদের সাথে দেখা করব। সিয়াম ভদ্রতা সূচক বলল, হ্যাঁ অবশ্যই, ঢাকা আসলে বাড়িতে এসো। এদিকে রনি বারবার এদিক ওদিক তাকাচ্ছে, মেঘলাকে কোথাও দেখতে পারছে না। হঠাৎ দেখতে পেল লামিয়ার মেঘলা একসাথে বের হচ্ছে। তাই দৌড়ে মেঘলাদের কাছে গিয়ে বলল, ভালোভাবে যেও কেমন? আর ভালো থেকো। এসএসসি পরীক্ষার পর আমি ঢাকা ভর্তি হব। আমরাও সপরিবারে ঢাকা চলে আসব। খুব মজা হবে, আমরা এক কলেজে পড়ব। কথাটা শুনে মেঘলা মুচকি হাসল। হেসেই আর চোখে তাকালো শ্রাবণের দিকে। দেখল শ্রাবণ চুপচাপ এদিকেই তাকিয়ে আছে। মনে মনে ভাবল আজ আবার না জানি কি কাহিনী করে এই ঢাকা আসা নিয়ে। মেঘলা জীবনটাই এমন হয়ে গেছে মন্দিরের ঘণ্টার মতো, যে কেউ এসে বাজিয়ে চলে যায়। তানিয়া শ্রাবণের কাছে ঘেঁষে দাঁড়াতেই শ্রাবণের হঠাৎ টনক নড়ল। গতকালের কথা মনে পড়ে গেল। সবাই কি মনে করে তানিয়া এবং শ্রাবণের সম্পর্ক নিয়ে। তাই শ্রাবণ একটু দূরে গিয়ে দাঁড়াল। তানিয়া তাতে খুব আত্ম অহমিকায় লাগল। সাজ্জাদ খান শহীদুল খান জমির কাকাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বিসমিল্লাহ বললে ঢাকার উদ্দেশ্যে রওনা করল। দীর্ঘ ৬-৭ ঘন্টা জার্নি শেষে ঢাকা বাড়িতে পৌঁছাতেই সবাই একে একে ভেতরে যেতে লাগল। হঠাৎ তানিয়া শ্রাবণকে ডেকে বলল, আগামীকাল বাবা আসবে। শ্রাবণ অবাক হয়ে গেল। আগামীকাল বাবা আসবে মানে? মাত্রই তো ঢাকা ব্যাক করল। এখনো তো কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হলো না। শ্রাবণ বলল, মাত্র ঢাকা আসলাম, পরিবারের সবার সাথে কথা বলতে হবে। সবাইকে জানাতে হবে। তুমি এত তাড়াহুড়া করছো কেন তানিয়া? তানিয়া বলল, তাড়াহুড়া করছে মানে? তুমি কি মনে করছো আমি তোমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছি? শ্রাবণ মুখে কোন রাগঢাক না রেখে বলল, আমার তো তাই মনে হচ্ছে। মনে হচ্ছে তোমার ট্রেন ছুটে যাচ্ছে। তাড়াতাড়ি তোমাকে অ্যাট এনি হাউ উঠতেই হবে। কিসের এত তাড়া তানিয়া? এমন তো নয় তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক, এমন তো নয় তোমাকে আমি বিয়ে করব সে কথা দিয়ে নিয়ে এসেছি। বলেছিলাম বাড়িতে চলো, বাড়িতে তোমার বাবা আমার পরিবারের সাথে কথা বলবে, যদি তারা রাজি হয় তাহলে বিয়ে হবে। আর তোমাকে আমি বিয়ের কথা দিয়ে নিশ্চয়ই বাড়িতে আনিনি। তুমি তোমার বাড়িতে বাবা মা নেই তাই বলেছিলে আমার বাড়িতে ২-৪ দিন থাকবে, সেজন্য আমি তোমাকে থাকার জন্য বলেছি। একবারও বলেছিলাম বিয়ের কথা? বাড়িতে একবারও পরিচয় করিয়েছি তুমি আমার হবু স্ত্রী, আমি তোমাকে বিয়ে করতে চাই? তানিয়া অবাক হয়ে গেল, কিন্তু কোন কথার প্রতি উত্তর করতে পারছে না। কারণ শ্রাবণ যা বলছে তা সত্য, শ্রাবণ তো ওকে কথা দেয়নি। শুধু বলেছে ওর বাবা বিয়ের প্রস্তাব দিলে যদি শ্রাবণের পরিবার রাজি থাকে তাহলে শ্রাবণের বিয়ে করতে কোন সমস্যা নেই। শ্রাবণ আবারও বলল, দেখো তানিয়া, বিয়েটা এত তাড়াহুড়া করে হয় না। হবেও না। আমি মাত্র ঢাকায় এসেছি। আমার পরিবারের সাথে কথা বলবো, তাদের কাছ থেকে শুনব। তাদের কি মতামত শুনে তারপর আমি তোমার বাবার সাথে কথা বলবো। আমি তোমাকে এটাও বলেছিলাম আমার বাবার কিছু প্রয়োজনীয় কাজ আছে যা এখনো শেষ হয়নি। তার আগে বাবা কোন অনুষ্ঠান করতে পারবে না। বলেই শ্রাবণ বাড়ির ভিতরে ঢুকে গেল। শ্রাবণের আজ মেজাজ খুব গরম। আর রাগ ঢাক রাখতে পারছে না। বড্ড বেশি বাড়াবাড়ি করছে তানিয়া। এমন তো নয় ভালোবেসে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওকে নিয়ে এসেছিল। ওই পুচকি একরত্তি মেয়ে যখন ওকে নিয়ে তানিয়াকে নিয়ে এসব কথা ভাবতে পারে তাহলে বাড়ির সবাই অথবা বাহিরে যে কেউ এসব ভাববে, এই কথাটি কখনো মাথায় নেয়নি শ্রাবণ। তবে এখন ভেবে দেখল কথাগুলো আসলে মিথ্যা বা ভুল কিছু ছিল না। শ্রাবণের তানিয়াকে এভাবে এখানে নিয়ে আসা ঠিক হয়নি।
তানিয়া চুপচাপ বাড়ির ভিতরে প্রবেশ করল। তানিয়ার মনে সংশয়, যদি আগামীকাল সবকিছু ঠিকঠাক না হয় তাহলেই হয়তো শ্রাবণের সাথে সবকিছু শেষ হয়ে যাবে। কখনো কিছু ছিল না, তারপরও শেষ আশাটুকু শেষ হয়ে যাবে। না, শেষ হতে দেওয়া যাবে না। এমন কিছু একটা করতে হবে যাতে সবাই ভাবতে বাধ্য হয় ওদের সাথে ভালোবাসা সম্পর্ক আছে, তাই যেন সবাই খুশি খুশি রাজি হয়ে যায়। রাত বাজে 9টা। মেঘলা খাবারের জন্য নিচে যাচ্ছিল, হঠাৎ করে দেখল শ্রাবণের দরজা ফাঁকা। তাই কেন যেন অবচেতন মনে হালকা একটু উকি মারল। উকি মেরাই দেখল শ্রাবণ হাফ প্যান্ট পরে খালি গায়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। মেঘলা হা হয়ে তাকিয়ে রইল। স্থানকাল পাত্র সবকিছুই ভুলে গেল। শ্রাবণ ওর বড় চাচাতো ভাই, তাও ভুলে গেল। ও বড় চাচাতো ভাইকে এভাবে হা হয়ে দেখছে আর মনে মনে ভাবছে, একটা পুরুষ মানুষ এত সুন্দর কি করে হয়। কথা বলতে বলতেই হঠাৎ মেঘলা অনুভব করল শ্রাবণ একদম ওর মুখোমুখি দাঁড়িয়ে আছে। শ্রাবণের কানে এখনো হেডফোন, হয়তো কারো সাথে কথা বলছিল বা ফোন কেটে দিয়েছে। শ্রাবণ ভ্রু জোড়া নাচিয়ে জিজ্ঞেস করল, এখানে কি? মেঘলা কিছু বুঝে উঠতে পারল না। মেঘলা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি? শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে বলল, এখানে কি করছিস? এখানে দাঁড়িয়ে আছিস কেন? দরজায় আড়ি পেতে তুই কি কোন ভাবে আমার কথা শোনার চেষ্টা করছিলি? শ্রাবণকে এত কাছাকাছি দেখে মেঘলা ঘোর এখনো কাটেনি। মেঘলা এখনো সে তন্দ্রাচ্ছন্ন হয়েই আছে, ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, কথা? কিসের কথা? আমি তো আপনাকে দেখছিলাম, আপনার পুরো শরীরকে দেখছিলাম। শ্রাবণ অবাক হয়ে গেল মেঘলার কথা শুনে। সাথে সাথে নিজের দিকে তাকালো। দেখলেও ছোট্ট একটা হাফ প্যান্ট পরা কালো রঙের গায়ে আর কিছু নেই। মেঘলা দৃষ্টি নিজের শরীরের উপর এভাবে পড়তে দেখে শুকনো ঢোক গিলল শ্রাবণ। তারপর বলল, কোন মতে আমতা আমতা করে, এক্ষুনি আমার রুমের সামনে থেকে যা। তোর দৃষ্টি এত খারাপ কবে থেকে হয়েছে? মেঘলার ঘোর কাটল। মেঘলা সাথে সাথে আশেপাশে তাকিয়ে দেখল শ্রাবণের রুমের সামনে দাঁড়িয়ে আছে আর শ্রাবণ ভাইয়ের এই অবস্থা। সাথে সাথে মেঘলা 2 কদম পিছিয়ে গিয়ে বলল, আপনি এভাবে খালি গায়ে কেন ঘুরে বেড়াচ্ছেন? ছোট্ট একটা ল্যাংটি পরে? এ বাড়িতে মেয়েরা থাকে, সেইভাবে আপনার চলাফেরা করা উচিত। যখন তখন যেখানে সেখানে খালি গায়ে পা দুটো বের করে আপনি ল্যাংটি একটা হাফ প্যান্ট পরে ঘুরতে বের হয়ে যান। এটা ঠিক না। বলেই সাথে সাথে দৌড় লাগালো সিঁড়ির কাছে। শ্রাবণ হা হয়ে তাকিয়ে রইল মেঘলা যাওয়ার পানে। অবিশ্বাস্যভাবে ভাবতে লাগলো, এতটা দুঃসাহস সেই মেয়ের, ওকে কি বলে গেল সেংটি পরে দাঁড়িয়ে আছে? ফোনের অপর পাশে বন্ধু হা হা করে হেসে উঠলে। বলল, তুই এই ছোট্ট মেয়েটার সাথে পারিস না? তোকে যাতা শুনিয়ে গেল, তবে কথাটা তো ঠিক। বাড়িতে মেয়ে মানুষ আছে, তুই এভাবে ল্যাংটি পরে কেন ঘুরিস? চুপ কর। কোথায় ঘুরেছি আমি? আমার রুমে ছিলাম, এই মেয়ে দরজা ফাঁক করে আমার রুমের দিকে আমার দিকে কুদৃষ্টি দিয়েছে। আর এক রত্তি ভেবে আমিও ভুল করেছিলাম, এখন দেখি একরত্তি মেয়ে আমাকে ঘোল খাওয়াচ্ছে। এই মেয়ের কথা শুনলে বাঘে মহিষে এখন ঘাটে জল খাবে। তানিয়া সন্ধ্যায় বাসায় ঢোকার পর থেকেই ভাবছে এমন কি করা যায় যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। পরিবারের কাউকে যেহেতু শ্রাবণ কিছু বলছে না, তাই ও যদি কোন ভাবে মিথ্যা হলেও জানিয়ে দেয় শ্রাবণ আর ওর গভীর সম্পর্ক এবং শ্রাবণ ওকে বিয়ে করতে চায়, তাহলে হয়তো পরিবারের লোক নিজেরাই ওর বাবার সাথে কথা বলবে। তাই মনে মনে ভাবল, বাড়ির 2 জন মানুষ যারা এ ব্যাপারে ওকে সবচাইতে সাহায্য করতে পারে তা হচ্ছে আসমা বেগম এবং সাবিহা সুলতানা। এই 2 জন মানুষ যদি কোনো ভাবে কথাটি শুনে ফেলে এবং তাদের স্বামীদের কান পর্যন্ত পৌঁছে দেয়, তাহলে হয়তো আর শ্রাবণের মুখ ফুটে বলা লাগবে না। আগামীকাল তানিয়ার বাবা এলে তারা বিয়ের কথাবার্তা এগিয়ে ফেলবে। তাই যেই ভাবা সেই কাজ। যখনই দেখল তানিয়া সাবিহা সুলতানা এবং আসমা বেগম রান্নাঘর থেকে সিঁড়ি বেয়ে উপরের দিকে আসছে, অমনি ফোন হাতে নিয়ে মিথ্যা অভিনয় করে কথা বলার ভঙ্গিতে বলতে লাগলো, বাবা, কাল বিয়ের কথা বলতে আসছো তো? শ্রাবণ বারবার বলছে তোমাকে এসে প্রস্তাব দিতে। ও নাকি সবাইকে বলতে লজ্জা পাচ্ছে। 3 বছরের সম্পর্ক আমাদের, আমরা একসাথে আমেরিকা ছিলাম, অথচ দেখো এখানে এসে ও বলতে লজ্জা পাচ্ছে। আমাকে এনে শুধু শুধু বাসায় বসিয়ে রেখেছে। তবে আমি দিনের পর দিন বিয়ে ছাড়াই যদি এ বাড়িতে পড়ে থাকি, আশেপাশে মানুষ সমাজ কি বলবে আমাকে বলো? তুমি আগামীকালকে এসো তো পাপা।
এসে সবার সাথে কথা বল। আসমা বেগম ও সাবিহা সুলতানা থমকে দাঁড়ালেন। কি শুনলেন মাত্র? সাবিহা সুলতানা অবাক চোখে তাকালো আসমা বেগমের দিকে। 3 বছর ধরে সম্পর্ক। আমেরিকা একসাথে থেকেছে। হ্যাঁ, হবে হয়তো। বাংলাদেশেও যেহেতু নিজের বাড়িতে নিয়ে এসেছে। সাবিহা সুলতানা আর কিছু ভাবতে পারছে না। এই রকমটা করবে শ্রাবণ, তাও নিজের চাচাতো বোনের সাথে? বিয়ে করবে করুক, সমস্যা নেই, কিন্তু আইনত এখনো মেঘলার স্বামীও ডিভোর্স না দিয়েই বিয়েশাদী ঠিক করে ফেলেছে। এমনকি 3 বছর ধরে এত ঘনিষ্ঠ সম্পর্ক যে বিয়ে ছাড়াই বাড়িতে নিয়ে এসেছে। সাবিহা সুলতানা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আসমা বেগমের দিকে। যেন বলতে চাচ্ছেন তালাক তো এখনো হয়নি। যেন এই দৃষ্টিতে কত অভিযোগ, কত অভিমান জমা হয়েছে এই মুহূর্তে। ঠিক কতটা ক্ষোভ জমা হচ্ছে শ্রাবণের প্রতি। সাবিহা সুলতানা আর এক মুহূর্ত দাঁড়ালেন না। সাথে সাথে দরজার কাছ থেকে চলে গেলেন নিজের রুমে। আসমা বেগমও আর দাঁড়ালেন না। পা চলছে না, তবু পা টেনে টেনে নিজের রুম পর্যন্ত গেলেন। মনকে সান্ত্বনা দিতে পারছেন না আসমা বেগম। কোন দিকে কমতি পড়ে গিয়েছিল শ্রাবণের লালন পালনে? কিভাবে ছেলের এইরকম উগ্র মন মানসিকতা হলো? আমেরিকায় গেলে বুঝে নিজে সংস্কার সংস্কৃতি সব ভুলে যায়? কিভাবে বিয়ে ছাড়া ওর সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক হলো যে বাড়ি পর্যন্ত নিয়ে আসলো? বিবাহিত হওয়া সত্ত্বেও, স্ত্রী আছে জানা সত্ত্বেও এইরকম একটি পাপাচার করেছে। লজ্জা হচ্ছে নিজের ছেলে হিসেবে পরিচয় দিতে। তানিয়া ফোন কান থেকে নামালো। তানিয়া জানে অন্যায় করেছে, ভুল করেছে, মিথ্যা তথ্য, মিথ্যা গুজব রটিয়ে দিয়েছে, কিন্তু এছাড়া আর তানিয়ার কোন উপায় নেই। 3 বছর ধরে পাগলের মতো ভালোবাসে শ্রাবণকে। শ্রাবণকে এত সহজে হাতছাড়া হতে দিবে না। এখন ওর পরিবার সম্পর্কে এই কয়দিন থেকে যা বুঝতে পেরেছে, নিজেরাই বিয়ে করিয়ে দিবে। কিন্তু বেখেয়াল তানিয়া জানে না শ্রাবণ আগে থেকেই বিবাহিত। রাতে শহীদুল খান, সাজ্জাদ খান আসতে আসতে 10টা বেজে গিয়েছে। আজকে তাই কেউ তাড়াহুড়া করে খেতে বসেনি। তাদের জন্য অপেক্ষা করেছে। সবাই ডাইনিং টেবিলে একসাথে বসেছে। সাবিহা সুলতানা আজ উপর থেকে নামেনি। আসমা বেগম নেমেছে, তবে চেহারা দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। শহীদুল খান বিচক্ষণ লোক স্ত্রীর দিকে তাকালেন। তাকিয়ে বুঝলেন কিছু একটা হয়েছে, তাই জিজ্ঞেস করলেন, সাবিহা কোথায়? ও খাবে না? আসমা বেগম বললেন, খাবে হয়তো। আমরা দুজন পরে খাবো। আপনারা খেয়ে নিন। সাজ্জাদ খান বুঝতে পারছে না সাবিহা কেন নামেনি। ওনারা দুই ভাই এসে উপরে না গিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসে গিয়েছিল, ভাবছিল সবাই অপেক্ষা করছে তাই। সবাই কেউ কিছু বুঝতে পারল না, চুপচাপ খেয়ে যার যার রুমে চলে গেল। তানিয়া চুপচাপ, যেন ভাজা মাছটা ও উল্টে খেতে জানে না। আসমা বেগম শহীদুল খানের দিকে তাকিয়ে বললেন, আপনি রুমে যান, আমি আসছি আপনার সাথে, আমার কিছু কথা আছে। সাজ্জাদ খান কিছুক্ষণ আগে উপরে চলে গিয়েছেন। রুমে এসে বসতেই সাবিহা সুলতানা সাজ্জাদ খানের পাশে বসে সাথে সাথে বললেন, মেঘলার বিয়ের জন্য আয়োজন কর। আমি চাই শ্রাবণের আগে মেঘলার বিয়ে হোক। তারপর নিজের চোখে মেঘলার বিয়ে হতে দেখুক। আমার মেয়ে শ্রাবণের বিয়ে দেখবে না, শ্রাবণ আমার মেয়ের বিয়ে দেখবে। সাজ্জাদ খান কিছুই জানে না, কিছুই বুঝে উঠতে পারছে না। তবে এতটুকু বুঝতে পারছে মেঘলা শ্রাবণের বিয়ে কেন্দ্রিক কিছু একটা হয়েছে। অবাক হয়ে সাবিহা সুলতানা দিকে তাকিয়ে বললেন, সাবিহা কি হয়েছে আমাকে খুলে বল। সাবিহা সুলতানা কান্না করে দিলেন। বললেন, শ্রাবণ 3 বছর ধরে তানিয়ার সাথে আমেরিকায় একসাথে থাকছে। ওদের দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক, এমনকি বিয়ের কথা বলে এখানে নিয়ে এসেছে। আপনি ভাবতে পারছেন আমার মেয়েকে বিয়ে করে রেখে গিয়ে সেই অবস্থায় তালাক না দিয়ে সে আরেকটি সম্পর্কে জড়িয়েছে? এটাকে পরকীয়া বলে। ও পরকীয়া করেছে। সেই প্রেমিকাকে আমাদের চোখের সামনে, আমাদের নাকের ডগার সামনে ঘুরাচ্ছে, আর আমরা কিছুই বলতে পারছি না। কেন এতটা কোথায় আটকে গিয়েছি? মেয়ের মা বলে, মেয়ের বাবা বলে। আমার মেয়ের বিয়ে এই বাড়ি থেকে ধুমধাম করে হবে। শ্রাবণের চোখের সামনে আমার মেয়ের বিয়ে হবে। আমার মেয়ে কখনো শ্রাবণের বিদায় দেখবে না, শ্রাবণ আমার মেয়ের বিদায় দেখবে। এবং হাসি খুশি ওর থেকে ভালো দেখে ছেলে দেখে আমার মেয়েকে বিয়ে দিবেন। সাজ্জাদ খান জানে সাবিহা সুলতানা এই মুহূর্তে যা বলছে রাগের মাথায় বলছে। এত ছোট্ট মেয়েকে কি করে বিয়ে দিবে?
যদিও 6 বছর আগে দিয়েছিল 10 বছরের মেয়েকে বিয়ে, সেটা অন্য হিসাব ছিল। তবে এখন মেঘলা জানি বিয়ে কি, তাই এত ছোট বয়সে বিয়ে দিবে না। মেয়েকে লেখাপড়া করাবে, স্বাবলম্বী করাবে, কখনো যেন কারো দ্বারস্থ না হতে হয়। কিন্তু সাবিহা সুলতানাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, শ্রাবণ যদি এটা করে থাকে, অন্যায় করেছে, তার শাস্তিও পাবে। কিন্তু তার শাস্তি আমরা আমার মেয়েকে কেন দিব? এই অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে সংসারের হাল ওর কাঁধে ঝুলিয়ে দিব? এটা বলতে চাচ্ছ তুমি? তুমি কি চাও না তোমার মেয়ে বড় হোক, শিক্ষিত হোক, ভালো কোন পজিশনে যাক, যাতে আর দ্বিতীয় কোনো শ্রাবণ তোমার মেয়েকে উপেক্ষা করতে না পারে? ছোট বলে উপেক্ষা করতে না পারে? অশিক্ষিত বলে উপেক্ষা করতে না পারে? তুমি চাও না তোমার মেয়ের যজ্ঞ হোক, 10 জনের মধ্যে একজন হোক? সাবিহা সুলতানা এবার বুঝতে পারলেন রাগের বশে ঝুঁকের মাথায় উনি কি বলে ফেলেছেন। মেয়েটা মাত্রই তো 16 শেষ হলো, এত ছোট মেয়েকে বিয়ে দিয়ে সংসারের ঘানি টানাবে শ্রাবণের সাথে রাগ করে? না, মেঘলাকে অবশ্যই যজ্ঞ হতে হবে, স্বাবলম্বী হতে হবে, যাতে ভবিষ্যতে কেউ কোনোদিন মেঘলাকে উপেক্ষা করতে না পারে। তাই চোখে পানি মুছে বলল, ভুল হয়ে গেছে আমার, রাগের মাথায় কি বলেছি আমি জানি না। তবে আমি চাই আমার মেয়ে যজ্ঞ হোক। ওদের তাড়াতাড়ি তালাকের ব্যবস্থা করুন। যে ছেলে আমার মেয়ে থাকা অবস্থায় অন্য কোন নারীতে আসক্ত হয়ে যায়, মেয়েকে ডিভোর্স না দিয়ে অন্য কোন নারীর সাথে পরক্রিয়া লিপ্ত হয়ে যায়, সেই ধরনের ছেলের জন্য আমি আমার মেয়েকে কোনোদিনও কোন আশায় রাখব না। শহীদুল খান রুমে আসতেই আসমা বেগম বললেন, আপনি জানতেন তাই না তানিয়াকে? শহীদুল খান ভাবাচ্যাকা খেয়ে গেলেন, তবে লুকানোর চেষ্টা করলেন না। আজকে না হলেও কালকে তো বলতেই হবে, তাই বললেন, হ্যাঁ, শ্রাবণ আমাকে বলেছিল তানিয়াকে নিয়ে আসবে। আসমা বেগম তেতে উঠলেন, বললেন, কেন আমাকে বললেন না? আর এদিকে আমি মেঘলাকে শ্রাবণের বউ বানানোর জন্য যা যা করার দরকার তা সবকিছু করছি, অথচ আপনি তানিয়ার কথা জেনে চুপ করে রইলেন। আপনি জানেন আপনার ছেলে 3 বছর ধরে আমেরিকা ওর সাথে একসাথে থাকে? এতটা ঘনিষ্ঠ সম্পর্ক ওদের। কি করে পারল নিজের স্ত্রী, তাও নিজের আপন চাচাতো বোন, একই বাড়িতে থাকা অবস্থায় ও আরেকটি মেয়ের সাথে এরকম অবৈধ সম্পর্ক করতে? মেঘলার কথা মনে না আসুক, ওর কি আল্লাহর ভয় হয়নি ও পরকিয়া করছে? জানে না এ ধরনের সম্পর্ককে পরকিয়া বলে এই সমাজে? শহীদুল খান অবাক হয়ে গেলেন। উনি জানতেন তানিয়া আসবে, তবে তানিয়ার সাথে প্রেমের কোন সম্পর্ক আছে বা একসাথে ওরা আমেরিকায় ছিল এরকম ধরনের কোন কথা শহীদুল খান জানে না। শ্রাবণ অন্তত এটা বলেনি। তাহলে এই কথা আসমা বেগম কোত্থেকে শুনলেন? শ্রাবণ কি তবে মিথ্যা বলল? শ্রাবণ তো বলেছিল একটি মেয়ে ওকে পছন্দ করে, বিয়ে করতে চায়। তাই ওর বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আসলে তোমরা তোমাদের ভালো লাগলে বিয়ে করিও, না হলে করিও না। সম্পূর্ণই তোমাদের উপরে। হ্যাঁ, এটা বলেছে মেঘলা কি ডিভোর্স দিবে। কারণ প্রথমত রাগ ছিল ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে বিয়ে দেওয়া, সেই রাগ সেই ক্ষোভ এত বছর পুষে রেখেছে শ্রাবণ। শ্রাবণ বলেনি, তবে বুঝতে পারছিলেন শহীদুল খান। দ্বিতীয়ত ওর মনে হয়েছে মেঘলা ওর চাইতে অনেক ছোট। আমেরিকার মতো জায়গায় থেকে ওর মনে হয়েছে মেঘলার সাথে ওর আন্ডারস্ট্যান্ডিং হবে না। উনি তো ছেলের সব কথাই মেনে নিয়েছে। তাহলে ছেলে মেঘলার সাথে ডিভোর্স না করে কি করে তানিয়ার সাথে এ ধরনের সম্পর্কে জড়িয়ে গেল? বাকি কারণে শ্রাবণ তাকে তথ্য গোপন করে এই পর্যন্ত নিয়ে আসলো? আসমা বেগমের দিকে তাকিয়ে শহীদুল খান শুধু এতটুকুই বললেন, আমি শুধু জানি তানিয়ার বাবার সাথে আমরা কথা বলে যদি আমাদের ঠিক মনে হয় তাহলে আমরা বিয়ে করাবো, না হলে করাবো না। কিন্তু ওদের সাথে কোন সম্পর্ক আছে এই ব্যাপারে আমি জানি না। আর ওকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে এনেছে তাও আমি জানি না। আসমা বেগম বিছানায় বসে পড়লেন কাঁদতে কাঁদতে। বললেন, মেঘলাকে নিয়ে সেই আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি ও আমার ছেলের বউ হবে। আমি এবারও শ্রাবণ আসার পর বিভিন্ন ছলে বিভিন্ন অজুহাতে মেঘলাকে এর কাছে পাঠিয়েছি, যাতে মেলাকে দেখলে অন্তত ওর ভুলটা বুঝতে পারে। যদি জানতাম ও পরকীয়ায় লিপ্ত হয়েছে, আমার ছেলে হলেও ওর মতো দুশ্চরিত্র একটা ছেলের কাছে কোনোদিন আমি মেঘলা পাঠাতাম না। শহীদুল খান এবার ভিতরে ভিতরে অনেক অভিমান করলেন ছেলে প্রতি। তানিয়া কথা বলতে যখন পেরেছে তাহলে সব সত্যিটা কেন বলেনি, বা 3 বছর আগে সবকিছু খুলে কেন বলেনি? তাহলে 3 বছর আগে ডিভোর্স করিয়ে দিত, এতদূর পর্যন্ত এই পাপ টেনে নিয়ে আসতো না।
তাই উনি সাথে সাথে সিদ্ধান্ত নিলেন সকাল হলে শ্রাবণের সাথে এই বিষয়ে খোলাসা করে কথা বলবেন। আর কোন লুকোচুরি করবেন না। মেঘলা ও কোন ফেলনা মেয়ে নয়। যদি ওর মনে হয় মেঘলা ওর উপযুক্ত না, তাহলে মেঘলাকে এর থেকে ভালো ঘর দেখে বিয়ে দিবে। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।